আমি যদি একবার চান্স পাই এমন কাজ করব। বলেছেন যে সমালোচনা করা মানে সরকারকে ব্যর্থ করা নয়, এইটা বলেছেন রিজভী। রুহুল কবির রিজভী তিনি এটা বলেছেন। আরো বক্তব্য এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে তথ্য উপদেষ্টার এই বক্তব্য রাজনীতি বিরোধী। আমি এই জায়গা থেকে আপনাকে শুনতে চাই। শুনেন, তথ্য উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এটা হলো ওনার অনভিজ্ঞতাজনিত কারণে, বয়স কম, অনেক অভিজ্ঞতার অভাব আছে ওনাদের, এবং রাজনীতিটা কি এটি উনি বুঝেন না। বেসিক্যালি প্রবাদ আছে গ্রামে একটা, এটা হলো নাচতে না জানলে উঠান বাঁকা। এই সরকারের ব্যর্থতা প্রমাণ করার জন্য বিরোধী দলের দরকার নাই, এই সরকার নিজেই যথেষ্ট। এই সরকার জনজীবনের জন্য মানুষের শুনেন, সরকারের কাজটা কি রে ভাই? সরকারের প্রধান কাজ হলো মানুষের জীবনযাপনকে স্মুথ করা। পালস বুঝতে পারছেন না, তারা বুঝতেই পারছেন না। মন্ত্রণালয়তে আছেন, উপদেষ্টা নামক আছেন, কাজটা তো মন্ত্রিত্ব যে একটা দায়িত্ব, এই জিনিসটা উপলব্ধি করার ক্ষমতা আছে কিনা আমার সন্দেহ আছে। থাকলে এরকম ভাবে যারে তারে মারতো না। কি বলছে উনি? কি বলছেন? যে রাজনীতিবিদরা সরকারকে ব্যর্থ প্রমাণিত করছে, তাই না? রাজনীতিবিদরা ওনাদেরকে নিঃশর্ত সমর্থন দিয়েছেন বলে ওনারা টিকে আছেন। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, বাংলাদেশের প্রধান 3টা রাজনৈতিক দল কালকে হাত তুলে নেয়, 3 দিন টিকবে না এই সরকার, জাস্ট 3 দিন টিকবে না। আমি চ্যালেঞ্জ না, তারা কোথাও নাই। কিভাবে থাকবে? মানুষের মনে পর্যন্ত নাই, মানুষের হৃদয়ে পর্যন্ত নাই। এখন তারা আছে খালি পোস্ট দেওয়ার জন্য, কারে কোথায় বসানো যাবে, কারে কোথায় মানে কোথায় অমুকে বসানো যাবে, তমুকে বসানো যাবে, তারা কোথাও নাই, কোনো খবর রাখে না তো। ভাই দেশটা অনেক বড়। তারা কি বলতেছে? তারা সংস্কার করবে। ওকে ফাইন, আপনি সংস্কার করেন, আপনি কি এখন পর্যন্ত প্রমাণ করতে সমস্যা নাই, আমরা রাজি। তার আগে প্রমাণ করেন যে পথে যে আনতে চান এর অ্যাবিলিটি আপনার আছে, সেটা প্রমাণ করতে পারছেন। কোন একটা কমিশনের নাম বলেন আপনি? একমাত্র আমি নির্বাচন সংক্রান্ত কমিশনটা আছে, এটাকে আমি আপ টু দ্য মার্ক মনে করি। এছাড়া কোন কমিশনটা সঠিক হয়েছে অত দূর বাদ দেন, কিছু বুঝি না, ধরেন আমি কিছুই বুঝি না। ভাই আমি তো গণমাধ্যম বুঝি রে ভাই, গণমাধ্যম তো 35 বছর, তো গণমাধ্যম বিষয়ক সংস্কার যে কমিশন করছে এটা কিছু হয়েছে? প্রধান যারা করছে সে বাংলাদেশের সাংবাদিকতা বুঝে? থাকে আমেরিকা লন্ডনে, সে থাকে লন্ডনে, ওইখান থেকে সে বাংলাদেশের গণমাধ্যম ঠিক করবো বুঝে গেছে? বাংলাদেশের সাংবাদিক বুঝে না, সংবাদ বুঝে? কি জিনিস আপনি এরা বাংলাদেশের গণমাধ্যম সংস্কার করবে? ওই যে কাইন্ডা করে আমার সামনে যে সংস্কার করবে, আমি এটা বিশ্বাস করি না। বললাম তো, যদি অন্য কোন কমিশন রয়েছে সবচেয়ে বিতর্কিত কমিশন যেটা কি সংবিধান সংস্কার কমিশন, যারা প্রধান বানাইছে, এইগুলো কি কারে কি বুঝাই এটা আমি বুঝি না। এখানে রাজনৈতিক দল হলে তাদেরকে ভোট দিবেন 40% মানুষ, আর 44% মানুষ নাকি ভোটই দিবেন না এই মুহূর্তে ভোট হলে। এখন এই যে জরিপ সেটা 40%, হ্যাঁ, এবং এই জায়গাটায় কত শতাংশ মানুষের উপরে এই জরিপ করা হয়েছে সেটা নিয়ে ভিন্ন একটি আলোচনা হতেই পারে। কিন্তু আমি যে জায়গাটায় আপনাকে একটু শুনতে চাই সেটা হচ্ছে এই জরিপের যদি গুণগত বা তাৎপর্যগত যদি বিশ্লেষণ আপনি করেন, আপনি আসলে এইটা কতটা সঠিক বলে মনে করছেন বা যৌক্তিক ব্যাখ্যাটা কতটুকু খুঁজে পান? জরিপের সঠিকতা অথবা মানে ঠিক ব্যাপারটা কিনা এটা আসলে আমি বসে করতে পারবো না, কারণ তারা কোন ফরম্যাটে করেছে, তারা কোন ভাবে করেছে আমি জানি না। তবে আমি বলবো যদি 44% লোক ছাত্রদেরকে ভোট দিতে চায়, যেটা জরিপে এসে থাকে 40%, 44% কাউকে ভোটই দিবে না এই মুহূর্তে। 40 দিবে ছাত্রদেরকে আর 44 দিবে না ভোটই, তো হয়ে গেল 84। 8 থেকে 16 যদি বিএনপি কি তাহলে 11 করতে গেল যে জামাত। এখানে আপনি ওভাবে একদম 100 নিতেই পারবেন না যোগ দিলে, সেটা মিলছে না। তাহলে যে জরিপ আমি বুঝতে পারলাম, আমি কি মন্তব্য করবো আমি জানি না। তবে আমি মনে করি এই জরিপে যদি ভালো হয়, এটা যদি হয়ে থাকে তাহলে ছাত্রদের এটা বিশ্বাস করে ইমিডিয়েট একটা দল করা উচিত, ইমিডিয়েট। তাহলে 40 যাতে নাকি না কমে, 40 কমার আগে যদি তারা দল করে ফেলায় এবং ইলেকশন ইমিডিয়েট দিয়ে দেয়, তাহলে 40% ভোট পেয়ে তারা ক্ষমতা চলে আসবে। সমস্যাটা কি? তো নির্বাচনের কথা শুনলে ওরাই তো তারা ইউনিয়ন সরকারকে ব্যর্থ হয়ে দিবে না। আমি বুঝতে পারছি না আসলে ভালোবাসা একটা হবে কি বলছে। আবার এখানে বিএনপি জরিপ বলতেছে বিএনপি ভোট পাবে 16%, তারপরে বিএনপি ইলেকশন চায় ফেল করার জন্য নাকি? বিএনপি ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার মনে হচ্ছে না যদি আমি জরিপকে বিশ্বাস করি। তো ভাই এগুলো হতে থাকবে, বাট প্রশ্নটা হলো জানেন কি, ইলেকশন কি হবে, কে জিতবে, কে আসবে, এটা নিয়ে ভাই আমি বদার না, আমার এটা মাথায় আমি ঘামাই না। আমি মাথায় ঘামাই হলো যে ভাই আমার জীবনটা এখন কেমন চলছে। হেলাল ভাই যদি ইলেকশনে জিতে, হেলাল ভাই মন্ত্রী হবে, আমার কি হবে ভাই? আমার তো কোনো চান্স নাই। যদি জামাতে ইসলাম জিতে তাহলে শফিকুর রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে, আমার কি হবে? ভাই তখন আমি বাজার করে খামো, এখন আমি বাজার করে খাই। দেওয়ার পরে আমার কি প্রত্যাশা যে ভাই আমার কাজটা আমিই করব। আমার বাসায় আপনাকে চাল দিয়ে আসতে বলি না, আমার বাসায় মাছও কিনে দিয়ে আসতে আপনাকে হবে না। আমার খালি কথা যে আপনি দায়িত্ব পাওয়ার পরেই 1 মাসের না যাইতেই
সয়াবিন তেলের দাম 8 টাকা বাড়াই দেন না। আমার খালি এইটুকুই দাবি আপনার কাছে, আর কিছু দাবিটা। বাণিজ্য মন্ত্রী একটা নিয়োগ করছে, আগেটা নিতে পারতো না, নতুন একটা নিয়োগ করছে। উনি পাড়ার এমন নমুনা দেখাইছে, মাস ঘুরে নাই, তেলের দাম 1,08,000 টাকা বেড়ে গেছে। এবং এই তেল কিন্তু আগের দিন পাওয়া যাচ্ছিল না কোথাও, না এই তেল নাই বাজারে। যেই 8 টাকা দাম বাড়াইলো অমনি তেল অ্যাভেলেবল হয়ে গেলো। এবং দাম বাড়ানোর আগ মুহূর্তে তারা কার সঙ্গে আলাপ করছে, উনি আলাপ করছে যাদের দাম বাড়বে, যাদের কোম্পানি, তাদের সঙ্গে আলাপ করছে। পাবলিকের সঙ্গে আলাপ করছেন আপনি তো ওই লোকগুলির মন্ত্রী, আপনি তো সেই সিন্ডিকেটের মন্ত্রী। আপনি দেশে খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশ ছাড়া যেখানে কিনা প্রশাসনের চেয়েও সিন্ডিকেট সবচেয়ে শক্তিশালী, তাহলে সেই বক্তব্য কি সঠিক? এখানে তো তাই হলো। এতদিন জেনেছিল উনি সিন্ডিকেট বুঝতো না, কিন্তু দাম বাড়ায় নাই। আর উনি তড়িৎ বেগে বুঝে নিয়ে সে 1 মাসের মধ্যে 8 টাকা বাড়াই দিছে। উনি যে 8 টাকা বাড়াইছে, ভাই আমাকে একটা কাছে সিম্পলি বলেন, উনি কার মন্ত্রী? উনি জনগণের সঙ্গে আলাপ করছে, জনগণের মতামত দিচ্ছে, কোনো গণশুনানি করছে? ওনার প্রক্রিয়াটা কি দাম বাড়ানোর? বাজার মনিটরিং করছে উনি? এগুলো যে মজুদ করছে কিনা, মজুদদারকে ধরার চেষ্টা করছে? কোনো কিছু করছে? কিছুই করে নাই। নিজের রুমে সিন্ডিকেট মেম্বারদের ডাকছে, ডেকে বলছে কি, ভাই আমিও আপনাদের মতো একজন, বলেন কত বাইরে চলে? কত বাইরে চলে? 8 টাকা দিলাম, বাড়াই 8 টাকা। 8 টাকা আমার যে 8 টাকা খরচ বাড়লো, এই 8 টাকা উঠে দিবি আমার পারবেন না? ঠিক আছে, করে দেখাই দিলাম। উদ্ভট, মানে যারা নাকি একটা মানে উপদেশটাকে খুঁজে বের করতে পারে না, যে নাকি জনগণের জন্য কাজ করবে। ভাই এদের তো কোনো মনে করেন, আমি বলি আওয়ামী লীগ বিএনপির সমস্যাটা কি? আওয়ামী লীগ বিএনপির সমস্যাটা একটা বড় দল, দলের কর্মীদের একটা চাপ থাকে, কর্মীদের একটা আকাঙ্ক্ষা থাকে, নানা রকম ইকুয়েশন তাদের করতে। এদের তো কোনো ইকুয়েশন নাই। আসছে কয়দিন থাকবে, চলে যাবে। এই কয়টা দিন তারা জনগণের জন্য এমন কাজ করবে, যেমন আসিফুদ্দিন মাসকে বলতো না একবার, বলছে আমি যদি একবার চান্স পাই এমন কাজ করবো যাতে নাকি দেশের মানুষ মানে ই হয়ে যায়, খুশি হয়ে যায়। তাহলে এরা কি ওরা শুনে নাই? উনি তো ভুল করছে, ওরা উচিত ছিল সবটা শোনো, এমন কাজ করবো 1 মাস না পেরোতে 8 টাকা বাড়াই দিব। তাহলে 8 টাকা পাইলে কি ক্ষতি, ওই বুঝে?